একটা দিন লালগঞ্জের শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে কাটানোর পর এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের খুবই পরিচিত আরেক সমুদ্র সৈকত বকখালিতে। বকখালির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার বিস্তীর্ণ ফাঁকা সমুদ্র তটের সঙ্গে নীল জলরাশির মোহময়ী মেলবন্ধন। সঙ্গে রয়েছে স্নিগ্ধ বাতাস আর সারি সারি ঝাউবনের অকৃত্রিম সৌন্দর্য। এটাও জেনেছি এখানে বেড়ানোর খরচ খুবই কম। আজকে ঘুরে দেখব বাঙালির আরেক পছন্দের জায়গা বকখালি সহ তার আশপাশে বেড়ানোর সব জায়গাগুলো। তাহলে আজকে শুরু করছি লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টে থেকে। লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সুন্দর একটা দিন কাটিয়েছি, মানে কি বলবো, এখানকার নেচার এত ভালো লেগেছে যে সেরকমই হোমস্টেটাও খুব ভালো লেগেছে। যাই হোক, আজকে এখান থেকে বেরিয়ে সোজা যাব, এখান থেকে বেশি দূর না, মাত্র 20 থেকে 25 মিনিট মতো লাগবে বকখালিতে। তাহলে চলো বেরোনো যাক। এই হোমস্টের দাদা এখান থেকে টোটো ডেকে দিলেন, এই টোটো ধরেই আমরা যাব একদম সোজা বকখালি। বেরোলাম হোমস্টে থেকে। গ্রাম্য পরিবেশে 1 মিনিট মতন হেঁটে মেন রাস্তায় পৌঁছতেই দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে। দাদা, এই টোটোটাই কি রবীন্দ্রনাথ বাবু বলেছেন? আচ্ছা, চলুন। লালগঞ্জ থেকে বকখালির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। টোটোতে যেতে সময় লাগে মিনিট 20 থেকে মিনিট 25 মতো। এই লালগঞ্জ থেকে বকখালি যাওয়ার জন্য টোটো ভাড়া হচ্ছে 250 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা থেকে বকখালি আসতে হলে শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন থেকে ট্রেনে নামখানা স্টেশন পর্যন্ত এসে নামতে হবে। তারপরে স্টেশন থেকে বাসে বা অটোতে সরাসরি বকখালি চলে আসা যায়। এছাড়া কলকাতার ধর্মতলা থেকেও বাসে সরাসরি বকখালি আসা যায়। আমাদের টোটো এগিয়ে চলল মেন রাস্তা ধরে। প্রায় মিনিট 25 মতন টোটোতে আসার পর এসে পৌঁছে গেলাম বকখালিতে। বকখালিতে আজকে আমাদের রাতের আস্তানা হচ্ছে হোটেল আশুতোষ। আগে থাকতেই ফোন করে বুকিং করে রাখা আছে। তাহলে চলুন যাওয়া যাক। ঢুকে পড়লাম হোটেলে। একতলা হোটেল, কিন্তু বেশ কিছু ঘর আছে। ওই তো রাজুবাবু, আমাদের ঘর বলে রাখা আছে। আপনাদের ঘর রাখা আছে। ঠিক আছে, তাহলে চলুন একটুখানি যা যা ফর্মালিটিস আছে করছি, আগে ব্যাগটা নামিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের থাকার ঘর। বিরাট বড় খাট পাতা আছে, সঙ্গে ড্রেসিং টেবিলও আছে। এই হচ্ছে আমাদের আজকে থাকার ঘর। এই এসি রুমটার ভাড়া পড়েছে প্রতিদিন 700 টাকা করে। সত্যি বকখালিতে এসে এত কম পয়সা থাকার ব্যবস্থা করা, এই হোটেলটা খুঁজে বার করার ক্রেডিট কিন্তু আমি দুলাল্লাকে দেবো। সত্যি কথা, খুঁজে ঠিক বার করেছে 700 টাকায় এসি রুম, তাও এইরকম বকখালির মতন জায়গা যেখানে শনি রবিতে কত দাম থাকে। তবে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই ভাড়াটা কিন্তু শনি রবিতেও একই থাকে, ওয়ার্কিং ডেতেও একই থাকে। অ্যাটাচ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এছাড়া এখানে নন এসি রুমও আছে, যার ভাড়া প্রতিদিন 300 টাকা করে। নন এসি রুমেও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে আমরা দুপুরবেলাতে রুমেই লাঞ্চ করে নিলাম। এখন বাজে বিকেল 3:45। হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, দুপুরে রোদ্দুর ছিল বলে। এখন বিকেলবেলায় বেরোলাম বকখালির আশপাশে যা যা দেখার জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব বলে। আমাদের হোটেলের মালিককেই বলাতে উনি একটা টোটো রেখে দিলেন, এই টোটো করেই এখন আমরা ঘুরব। চলুন তাহলে। টোটোতে সাইট সিন করতে আমাদের খরচ পড়বে 400 টাকা। উঠে পড়লাম টোটোতে। এই টোটাল সাইট সিনটা করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর টোটো ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ও আমাদের বলল
যে প্রথমে যাব হেনরি আইল্যান্ড দেখতে। হেনরি আইল্যান্ডের দূরত্ব 5 কিলোমিটার। টোটোতে যেতে সময় লাগবে 15 মিনিট মতন। আমরা আশপাশের ছোট ছোট ভেরি দেখতে দেখতে বাঁধানো রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলাম। প্রায় মিনিট 15 আসার পর আমরা হেনরি আইল্যান্ডের প্রবেশদ্বারে চলে এলাম। এখানে মাথাপিছু 10 টাকা করে টিকিট কাটতে হলো। পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তরের অধীনে থাকা এই জায়গাটা সুন্দর করে সাজানো রয়েছে। এখানে পর্যটকদের থাকার জন্য বিভিন্ন মানের কটেজ থেকে শুরু করে রুমের ব্যবস্থাও রয়েছে, তবে সেগুলো সব অনলাইনে বুকিং করতে হয়। তবে শুনতে পেয়েছি এখানকার খাওয়া দাওয়া বেশ কস্টলি। আমরা এখানকার আশপাশে মাছ চাষের প্রজেক্টগুলো দেখতে দেখতে এগোতে থাকলাম। হেনরিজ আইল্যান্ডের মধ্যে বেশ কিছুটা ঢুকে আসার পর সামনে একটা সি বিচ রয়েছে। সেই সি বিচটা এখন ঘুরে দেখব। এই সি বিচটা কিন্তু একদম ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয়। এখানে টোটো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যায়। এখানে প্রায় 200 মিটার মতন রাস্তা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। তবে এই রাস্তাটা হেঁটে যেতে ভালো লাগবে। কোনো সময় খাড়ির ওপরে পুল ধরে, আবার কোনো সময় জঙ্গলের মধ্যে উঁচু বাঁধানো রাস্তা দিয়ে চলার পথ। এইভাবে কিছুটা চলার পর আমরা সমুদ্রের কাছে পৌঁছে গেলাম। জায়গাটা হেতাল আর গরান গাছে ছেয়ে রেখেছে। এখানকার দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত একদম ন্যাচারাল অবস্থায় রয়েছে। প্রতি মুহূর্তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা ঢেউগুলো একের পর এসে আসতে পড়ছে বালিয়াড়িতে। পুরো সমুদ্র সৈকতটা তুলনামূলক ফাঁকা। আমাদের মতন কিছু পর্যটক এসেছেন এখানে কিছু সময়ের জন্য ঘুরতে। পেশায় ফটোগ্রাফার বলে বুঝতে পারছি এখানকার সমুদ্র সৈকতটা ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল। দেখলাম সমুদ্রের পাশে একটা জাহাজের বয়া রয়েছে। এগুলো জাহাজ বাঁধতে কাজে লাগে। এখানকার সমুদ্র তুলনামূলক অনেক শান্ত। এই রকম হালকা ঢেউতে দাঁড়িয়ে পা ভেজানোর মজাই আলাদা। এখানে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর একটা জায়গা। এই সি বিচটা একদম ভার্জিন, কোনো কিছু কনস্ট্রাকশন নেই, একদম ন্যাচারাল। এবারে টোটোয় উঠে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জের ফিশিং হারবার গেটে। এখানেও মাথাপিছু 10 টাকা করে ঢুকতে টিকিট লাগে। আরও একটু এগিয়ে চলে এলাম জেটি ঘাটে। দেখলাম এখানে সব মাছ ধরার ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। ট্রলারগুলো বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে এই খাড়ি পথে এসে জেটিতে ভেড়ে। এই ট্রলারগুলোই গভীর সমুদ্রে দিনের পর দিনকে ভেসে থাকে মাছ ধরার জন্য। এক একটা ট্রলারে 15 থেকে 20 জন কর্মীও থাকে। ট্রলারের সামনে ওই যে চৌকো ঢাকা দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে, ওটার ভেতরে মাছ ধরে রাখা হয়। এখন জুন মাস, সমুদ্রে এই সময় মাছ ধরা বেআইনি, তাই ট্রলারগুলো এই হারবারেই দাঁড়িয়ে রয়েছে। জেটিঘাটের কাছেই আছে সমুদ্র থেকে ধরে আনা মাছ নিলাম করার জন্য জায়গা। আবার টোটোতে উঠে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কার্গিল বিচে। মিনিট 10 টোটোতে আসার পরে পৌঁছে গেলাম কার্গিল বিচে। খুব সুন্দর জায়গা এখানটা। কিন্তু এখানে অনেক পর্যটক আসেন সেটা বুঝতে পারলাম। খুব সুন্দর একটা সমুদ্র সৈকত। একদিকে সাদা বালিয়াড়ি আর এই দিকটাতে কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে টুরিস্টদের সুবিধার জন্য।
শুনেছি দীঘায় এখন খুব ভিড়, আর তার সঙ্গে খরচও অনেক বেশি। তাই অল্প খরচে সমুদ্র সৈকত বেড়ানোর জন্য বকখালি একদম আইডিয়াল। এত সুন্দর একটা জায়গা দেখে আমি বসে পড়লাম। কিছুক্ষণ এখানে বসে সমুদ্রের ঢেউগুলোকে উপভোগ করতে থাকলাম। তারপরে টোটোয় উঠে চললাম আমাদের পরবর্তী গন্তব্য, ফ্রেজারগঞ্জের রূপকার স্যার অ্যান্ড্রু ফ্রেজারের ঐতিহ্যবাহী বাংলো দেখতে। মিনিট 6 থেকে 7-এর মধ্যে এসে পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে সেরকমভাবে দেখার মতন কিছু নেই। একটা পুরনো বাড়ি আছে, একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত, আর হচ্ছে একটা মন্দির আছে। এখানে একটা গঙ্গা মায়ের মন্দির আছে। এগিয়ে চললাম হেনরিজ বিল্ডিংয়ের দিকে। এটাই হলো স্যার অ্যান্ড্রু ফ্রেজারের বাংলো, বর্তমানে এই রকম ভগ্নদশা। 1900 দশকের দিকে তিনি এই অঞ্চলে প্রথম ব্রিটিশদের জন্য একটি অবকাশ যাপনের কেন্দ্র গড়ে তোলেন। তখন এখানে বড় বলরুম, অনেকগুলো গেস্ট রুম, বার, গল্ফ কোর্স ও শিকার করা পশু পাখির মিউজিয়াম করেছিলেন। সেই বাংলোই শতাব্দীরও বেশি সময় ধরে সমুদ্রের ঢেউ, উপকূলের ভাঙন আর এই ঘূর্ণিঝড়ের দাপটে আজ এই অবস্থা। আগে এই অঞ্চলের নাম ছিল নারায়ণীতলা। পরে স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় ফ্রেজারগঞ্জ। এখানে বাঁধের ওপরে রাস্তা ধরে হেঁটে বেড়াতে ভালোই লাগবে। আর সমুদ্রের ধারে বসে এই রকম ঢেউকে উপভোগ করা যাবে। সন্ধে নাবজে দেখে চলে এলাম সমুদ্রের ধার থেকে, কারণ ফিরতে হবে তো। সন্ধেবেলা চায়ের জন্য বিচের পাশে চলে এলাম একটা দোকানে। চা পান বিরতি নিয়ে আবার টোটোয় উঠে চললাম বকখালি সৈকতে। টোটো ছেড়ে দিলাম, এখন চলে এসেছি বকখালি সি বিচে। এই সন্ধেবেলাটা কীরকম লাগে ওটা একটু ঘুরে দেখবো বলে, চলুন। বিচে যাওয়ার পথে কেনাকাটার জন্য অনেক দোকান রয়েছে। সন্ধেবেলা বকখালি বিচ তখন আলোয় সেজে উঠেছে। বিচের বালিয়াড়ির মধ্যে লাইন দিয়ে বিভিন্ন পসরা নিয়ে স্থানীয় মানুষজন বসে পড়েছেন। এখানে ভেলপুরি, ফুচকা, আইসক্রিম ছাড়াও রয়েছে সামুদ্রিক মাছ ভাজা। বিভিন্ন রকমের মাছ রয়েছে, আপনার যেটা পছন্দ সেটা নিন। দোকানদার আপনাকে সঙ্গে সঙ্গে ভেজে গরম গরম পরিবেশন করবে। রাতের জলের ছবি সেরকমভাবে বোঝাও যাবে না, তবে এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগবে। এখানে অনেকটা সময় কাটিয়ে ফিরে চললাম হোটেলে। ফেরার সময় খাওয়ার হোটেল থেকে খাবারটা খেয়ে নিয়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। লজ থেকে বেরিয়ে এখন যাব একদম সি বিচে। চলুন যাওয়া যাক। আমাদের হোটেলটা বাস স্ট্যান্ডের কাছে, তাই হাঁটা পথে কিছুটা যেতে হবে সমুদ্রের কাছে। আজকে সকালবেলা ততটা রোদ্দুর নেই, একটু মেঘলা করে রয়েছে, এটাই একটুখানি বাঁচোয়ার। রোদ্দুর থাকলে কিন্তু একটু কষ্টই হতো। আর মেন হচ্ছে জল তো অনেক দূর। সামনে এইরকম সতর্কবার্তা দেওয়া আছে। দিনের বেলা বিচে একটাও দোকান খোলা নেই, জায়গাটা তাই এখন অনেকটাই ফাঁকা লাগছে। চলে এলাম জলের ধারে। এখানে এটা একটা ক্যানেল, জোয়ার ভাটায় জল ওঠানামা করে। এখন জোয়ার চলছে।
সামনের এই ক্যানেলটা পেরিয়ে গেলে তারপরে বেশ কিছুটা বালিয়াড়ি পেরোতে হবে, তারপরে গিয়ে সমুদ্র পাবো। নেমে পড়লাম জলে। নেমে তো পড়েছি জলে, এখনো পর্যন্ত হাঁটু অবধি জল রয়েছে এই ক্যানেলটার মধ্যে। দেখি সামনে কতটা বেশি গভীর। খুব একটা বেশি গভীর হওয়ার কথা না, কারণ সবাই যাচ্ছে যখন। আমি যখন পার হলাম জল তখন সর্বোচ্চ আমার হাঁটু অবধি ছিল। এরপরেই বিস্তীর্ণ সাদা বালির সৈকত, আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র দেখেই বাচ্চা থেকে শুরু করে সবাই ছুটলো জলের দিকে। এখানে সমুদ্র অনেকটাই শান্ত, ঢেউয়ের উচ্চতাও কম, আর সমুদ্রের ঢাল তুলনামূলক কম, তাই সমুদ্রের ভেতরে হেঁটে অনেকটাই যাওয়া যায়। কেউ কেউ স্নানের জন্য জলে নেমে পড়েছেন। আমি জলের মধ্যে দাঁড়িয়ে একের পর এক ঢেউয়ের ধাক্কার মজা নিতে থাকলাম। অনেকক্ষণ সময় সি বিচে বসে রইলাম। অভিক আর দুলালদা দুজনে মিলে স্নান করলো, আমি সমুদ্রে নামিনি, কারণ আমি জামা কাপড় স্নান করার জন্য নিয়েও আসিনি। এখন চলুন এখান থেকে বেরিয়ে পাশে একটু ঝাউবনে যাব, ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা ঘুরে দেখব। হাঁটতে হাঁটতে চলে এলাম মূল ভূখণ্ডে। ততক্ষণে এখানকার জল সরে গেছে, জানলাম ভাটা চলছে এখন। পাশে ডাব বিক্রি হচ্ছে দেখে ডাব খেলাম। এখানে প্রতি কটা ডাবের দাম নিল 60 টাকা করে। ডাব খেয়ে হাঁটা লাগালাম বনদেবী মন্দির যাব বলে। দুজনে সমুদ্রের ধার ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এসেছি, এই মোটামুটি 500 থেকে 700 মিটার মতন। এর পাশে ঝাউবনের মধ্যে একটা ছোট্ট মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা। উঁচু নিচু বালিয়াড়ির মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে চললাম। আর একটু এগিয়ে উঁচু উঁচু ঝাউ গাছের মধ্যে দিয়ে বালিয়াড়ির পথ ধরে যেতেই দূরে মন্দির দেখতে পেলাম। আর ওই মন্দির থেকেই শোনা যাচ্ছিল পুজোর মন্ত্র উচ্চারণের শব্দ, পাখিদের ডাক, আর এই মন্ত্র উচ্চারণের ধ্বনিতে জায়গাটার পরিবেশটাই পাল্টে দিয়েছে। ঝাউ গাছের জঙ্গলের মধ্যে বহু দিন আগে থাকতেই এখানে একটা ছোট্ট বনদেবীর মন্দির ছিল। এখন সেই মন্দির পাকা করে বিভিন্ন মাতৃশক্তির মূর্তি বসানো হয়েছে। নিয়মিত পূজা অর্চনাও হয় দেখলাম। মন্দিরের পরিবেশ অত্যন্ত নিরিবিলি ও শান্ত। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। আমি এর আগে আরেকবার এসেছিলাম, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তখন এই মন্দিরটা কিন্তু এরকম বাঁধানো ছিল না, ছোট্ট মন্দির ছিল, আরও ছোট মন্দির। এখন এসে দেখলাম মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে। বেহালার একজন নিবাসী, উনি এই মন্দিরটা তৈরি করে দিয়েছেন। চলুন এরপরে হোটেলে ফিরে যাই, কারণ আজকে কিন্তু আমাদের দুপুর 12:30টায় ফেরার বাস রয়েছে। ওটা এসি বাস, ভাড়া পড়েছে আমাদের কলকাতা যাওয়ার জন্য 250 টাকা। কারণ সত্যি বলতে কি, এই গরম, তার মধ্যে ট্রেনে যা ভিড়, খুব কষ্ট হয়েছে আসার সময়। তাই জন্য ঠিক করলাম আমি আর অভিক যে আমরা বাসে করে ফিরবো। আর এসি বাস 250 টাকা ভাড়া, খুব একটা বেশিও নয়, একটু রিল্যাক্স দরকার। চলুন তাহলে এবার হোটেলে ফেরা যাক। হোটেল থেকে খাওয়া সেরে লাগেজ নিয়ে চলে এলাম পাশেই বাস স্ট্যান্ডে। আমি হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
আপনাদের প্রয়োজন হলে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে আজকে আমাদের কলকাতা ফেরার বাস। আমরা গতকালকে এই বাসের অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম, মাথা পিছু ভাড়া পড়েছিল 250 টাকা করে। চলুন বাসে উঠে বসে যাক। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আজকের ভিডিও আপনাদের কীরকম লেগেছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের মতন বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন আর একটা জায়গার সন্ধানে।